এ যেন একাকুম্ভ রক্ষা করে নকল মুদিগর। হাজারো মানুষের ভিড় ছিল, বিপুল চাহিদার তুলনায় নোটের যোগান কম ছিল, জনরোষেরও ভয় ছিল। তা সত্ত্বেও কোমর বেঁধে গড় রক্ষা করে গেলেন বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিসের কর্মীরা। নোট সংকট মোকাবিলায় তারাই ছিলেন যাকে ওই বলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। মূলত তাদের দক্ষতাতেই কোথাও হাতের বাইরে চলে গেল না পরিস্থিতি। তবে এত উদ্বিগ্ন মানুষের ভিড় যেখানে, এত দুশ্চিন্তা যেখানে, সেটাকে সামলানো তো চারটিখানি কথা নয়। কলকাতা থেকে জেলা তাই উঠে এলো নানা ছবি, বিশৃঙ্খলার বিচ্ছিন্ন ছবি। কেউ সন্তানের চিকিৎসা করাতে পারলেন না, কেউ আবার পেলেন না নিজের পেনশনের পুরো টাকাটাই। আর এখানেই প্রশ্নটা ওঠে যে কালো টাকা আটকানোর উদ্যোগ নিঃসন্দেহে সাধু, নিঃসন্দেহে সাহসী, কিন্তু আরেকটু প্রস্তুতি কি নেওয়া যেত না? যে সংখ্যক নোট নিষিদ্ধ হলো, কেন আগেই তা তৈরি করে রাখা হলো না? আলোচনা শুরু করার আগে আসুন আমরা দেখে নিই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের আজকের দিনের ছবিটা। চরম বিশৃঙ্খলার আশঙ্কা ছিল, কিন্তু ব্যাংক কর্মীদের দক্ষ পরিচালনার জেরে প্রথম দিন অন্তত তা এড়ানো গেল। কলকাতা এবং জেলায় জেলায় চূড়ান্ত দক্ষতার সঙ্গে গ্রাহকদের সামাল দিলেন ব্যাংক ও পোস্ট অফিসের কর্মীরা। একদিন বন্ধ থাকার পর ব্যাংক খুললে কি পরিমাণ চাপ আসবে বহু ব্যাংকই আগে থেকে তা আন্দাজ করে ফেলেছিল। অনেকে বুধবার রাতেই থেকে গিয়েছিলেন ব্যাংকে। রাতভর সব আয়োজন সারা। বৃহস্পতিবার সকালে ব্যাংক খুলতেই কাজ শুরু। হাসি মুখে গ্রাহকদের লম্বা লাইন সামলানো। এটা আমাদের সবারই ডিউটি, এই জিনিসটাকে যেন কমপ্লিটলি সাকসেসফুল করা যায়। তার জন্য আমার প্রতিটা স্টাফ মেম্বার তারা যেভাবে পরিশ্রম করছেন, প্রত্যেকটি জায়গায় খুব সুষ্ঠুভাবে কাজ হয়েছে এবং আজকে পর্যন্ত কোনো রকমের কোনো কমপ্লেন কোনো জায়গা থেকে আসেনি এবং আমাদের গ্রাহকরা অত্যন্ত আমাদের সঙ্গে কোঅপারেট করছেন। চাপের মুখে ব্যাংক কর্মীদের এই আচরণে গ্রাহকরাও মুগ্ধ। একজন গ্রাহক তো ব্যাংক কর্মীদের সঙ্গে রাতে থেকেও গিয়েছেন। আমি চেতলা ব্রাঞ্চে বহুদিন ধরে অ্যাকাউন্ট মেনটেন করি। যেদিনকে এই ঘোষণাটা হলো তখনই আমি খবর পেলাম, আমি ফোন করলাম ব্যাংকে এবং জানলাম যে রাতে টাকা আসবে। তা আমি রাত্রে ছিলাম এখানে। লম্বা লাইন, সময় লেগেছে, কিন্তু বড়সড় কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। ব্যাংক কর্মীদের ধৈর্য দেখে গ্রাহকরাও বলছেন ওদের যা খাটনি গেল পাশে থাকা উচিত। ব্যাংক কর্মীদের তো উপরে বিরাট প্রেসার রয়েছে, ওরা ছুটি ছাড়াও কাজ করছে। আমাদেরও কর্তব্য হচ্ছে যে আমরা ওদের সাপোর্ট করি, একটু উই হ্যাভ টু সাপোর্ট দেম। তবে অধিকাংশ গ্রাহক যেমন ধৈর্য দেখিয়েছেন, তেমনি কিছু কিছু জায়গায় গ্রাহকদের একাংশের ধৈর্যচ্যুতির ফলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সকাল 10টায় বেলেঘাটায় এসবিআই এর এই শাখার দরজা খোলা মাত্রই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, কে আগে ভেতরে যাবে। বিশৃঙ্খলা এমন জায়গায় পৌঁছয় যে কয়েকজন বৃদ্ধ লাইন ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। তাদের মধ্যে অনেকে এসেছিলেন অত্যন্ত জরুরি প্রয়োজনে। একবার বলছে এই লাইনে হবে এক্সচেঞ্জ হবে, একবার বলছে ওই লাইন হবে, যাদের লাইন খালি পাল্টাপাল্টি করছি। বিশাল ভিড়, কখন হবে জানি না, কখন বাজার করব, দোকান করবো কিচ্ছু জানি না। আমার ঘরে রান্না হচ্ছে কিনা তাও জানি না, হয়তো ভাত সেদ্ধ করে রেখে দিয়েছে। এর মাঝে এসবিআই এর এক উচ্চপদস্থ আধিকারিক অবশ্য এসে পরিস্থিতি দেখে যান। ফার্স্ট ডে আজকে বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছে, তো সবার মনে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। এবার এই যে প্রেশারটা, এটা তো আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ, কিন্তু অসুবিধা হলেও আমাদের 6টা অবধি আজকে মোটামুটি খোলা আছে। জেলাতেও একই ছবি। শিলিগুড়ি কোর্ট মোড়ে এসবিআই এর শাখায় সকাল থেকে লাইন দেন গ্রাহকরা। 10টায় ব্যাংকের দরজা খোলা মাত্র ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে অনেকে পড়েও যান। হাওড়ার শিবপুরে বেঁতাইতলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও গ্রাহকরা হুড়মুড়িয়ে একে অপরকে টপকে ব্যাংকে ঢুকতে গেলে তৈরি হয় প্রবল বিশৃঙ্খলা। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের এসবিআই এর আনন্দপুরি শাখাতেও আগে ব্যাংকে ঢোকার জন্য গ্রাহকদের মধ্যে ধাক্কাধাক্কি বাধে। বর্ধমানের পাণ্ডবেশ্বরেতেও ভিড়ের ফাঁকে ঢুকে পড়ে এক পকেট মারু। এক ব্যক্তির পকেট থেকে 3000 টাকা তোলার সময় ওই পকেট মারকে ধরে ফেলেন অন্য গ্রাহকরা। দিল্লিতে তো আবার ব্যাংকের বাইরে রীতিমতো মারপিট। আশা আশঙ্কার দোলাচলে বৃহস্পতিবার সকাল হতেই লাইনে দাঁড়িয়েছিল গোটা দেশ। বিশৃঙ্খলার আশঙ্কায় নিরাপত্তার জন্য পুলিশের কাছে আর্জি পর্যন্ত জানিয়েছিল ব্যাংক কর্মচারী সংগঠন। কিন্তু শেষ পর্যন্ত প্রথম দিনটা ভালোই কাটায়। এখন বাকি দিনগুলিতেও সুষ্ঠুভাবে কাজ হবে বলে আশা করছেন সবাই। এবিপি আনন্দ।
ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পার্থ চন্দ্রকে দিয়ে শুরু করব। পার্থবাবু, গোটা দেশ যদি কোনোদিন লাইনে দাঁড়িয়ে থাকে কীরকম হয় আজকে সকাল থেকে যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখেছেন তারা বুঝতে পেরেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল, বিভিন্ন রাজ্যের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, নোটের যোগান কম ছিল, তা সত্ত্বেও শুধুমাত্র ডাকঘর এবং ব্যাংক কর্মচারীরা যে চূড়ান্ত দক্ষতায় অসাধারণ ধৈর্যের পরীক্ষা দিয়ে গোটা বিষয়টা সামলালেন। অনেকে দুরাত ঘুমোতে পারেননি, বাড়ি যেতে পারেননি, রাত 2:30 অবধি প্রায় প্রত্যেককে বিভিন্ন ব্যাংকে কাজ করতে হয়েছে। কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আপনাদের অভিজ্ঞতা কি বলে? প্রথমেই সুমনবাবু আপনাকে আমি ধন্যবাদ জানাই যে মিডিয়া আজকে যেভাবে আপনারা আমাদের ব্যাংক কর্মচারীদের যেভাবে আপনারা প্রশংসা করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, অবশ্যই সাধারণ মানুষও আমাদের পাশে দাঁড়িয়েছে, প্রথমেই আপনার অভিনন্দনযোগ্য। ইনফ্যাক্ট শুধু এই যে বিশাল মানুষের ভিড় এটা শুধু নয়, কোন ধরনের মানুষের ভিড়, প্যানিকি মানুষ, একদম আতঙ্কিত মানুষ, যে মানুষ গত 48 ঘন্টা ধরে, দুদিন ধরে তারা প্যানিকি, হয়তো তথ্যের অভাবে থাকা, তথ্যের অভাবে। মানুষের তো অত সাধারণ মানুষের অত বিশ্লেষণী ক্ষমতা থাকে না, কিন্তু তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে তারা ব্যাংকে এসে পৌঁছেছে। ফলে যে কোনোভাবেই যে কোনো সময় একটা আউটবার্স হতে পারতো বিভিন্ন ব্যাংকে। এখন ধরে নিন সারা ভারতবর্ষে ব্যাংক শিল্পের মানে ন্যাশনালাইজড ব্যাংকের 85,000 ব্রাঞ্চ আছে, গ্রামীণ এবং কোঅপারেটিভ ব্যাংকের 1 লক্ষ ব্রাঞ্চ আছে, 1,02,000 এটিএম আছে। এই যে বিশাল একটা নেটওয়ার্ক অফ ব্যাংকিং সিস্টেম, সেখানে টাকার যোগান নয়, পর্যাপ্ত নয়, 100 টাকার যোগান নেই। নতুন কিছু 2000 নোট এসছে, সে সম্পর্কে পরে বলবো যে চিপস টিপসের কথাটা খুব ঘুরছিল, আদপেই সেটা নয়, তাই না? সেটা একটা বাজে কথা। যে 2000 টাকার পিঙ্ক রঙের নোটটা এসছে বিভিন্ন ব্যাংকে, পর্যাপ্ত পরিমাণে নয় কিন্তু কিছু কিছু এসছে, সেগুলোর মধ্যে কোনো ন্যানো চিপ নেই, এবং ন্যানো চিপ দেওয়া যায় কি নেই যেটা মিথ্যা কথা ঘটনা করা হয়েছে। একদম হাউ ফার ইট ইজ ট্রু আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার বলা হচ্ছিল যে মাটির তলা পুঁতে রাখলে অবধি বোঝা যাবে কোথাও টাকা। কেন এটা এই কারণে প্রচার আপনি এই কারণে বলি আমি আপনাকে, এর কারণটা হচ্ছে এই ন্যানো চিপ ইজ ট্রেসেবল, ইট ইজ এ রিফ্লেক্টর, তাই তো? এটা এই রিফ্লেক্টরটা, ধরুন আপনি আপনার বাড়িতে কিছু টাকা স্ট্যাক করে রেখেছেন আপনার মেয়ের বিয়েতে, আপনার কোনো প্রয়োজনে, কোনো সরকারের, কোনো গভর্নমেন্টের কোনো অধিকার আছে যে দ্যাট ক্যান বি ট্র্যাকড আউট? বলছে 120 মিটার মাটির নিচে যদি থাকে ইট ক্যান বি ইজিলি ট্র্যাকড। তাহলে ওটা আলমারিতে থাকলেও ট্র্যাক করা যেতে পারে, সেটা আপনার ভারতবর্ষের সংবিধানের একদম। তো আমি যেটা বলছিলাম যে আমরা যে প্রস্তুতিটা করেছি, আই এম কামিং ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট যেটা আপনি বলেছেন, আমরাও আমাদের যেহেতু মেজরিটি আমরা ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, তো আমরা এবং বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী, আমরা এটা এই গতদিন ধরে দুদিনে আমরা সমস্ত এমপ্লয়ীদের কাছে একটা নির্দেশ দিয়েছি, যাই ঘটুক না কেন, ভালো মন্দ হোয়াটএভার, মানুষ, দেশের মানুষ আমার কাস্টমার, ব্যাংক গান্ধীজির ভাষায় হচ্ছে ব্যাংক ইজ দ্য ট্রাস্টি অফ দি নেশন, সাধারণ মানুষের ট্রাস্টি, তাদেরকে আমার সার্ভিস দিতে হবে। এখানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কালকে এটিএম খুলছে, সমস্ত এটিএম কি চালু রাখা সম্ভব হবে সকাল থেকে? না হলে কটা থেকে এটিএম এর সুবিধা পাবেন সাধারণ মানুষ? এটিএম চালু থাকবে, কিন্তু যথেষ্ট পরিমাণ টেকনিশিয়ান নেই। না, এটিএম এর টেকনিশিয়ানের প্রবলেম হবে না, এটিএম এর ক্যাশটা ভরতে হয়। এখন টাকার যদি যোগানটা আসে, টাকা যদি সাফিসিয়েন্ট, 500,000 তো ঢুকবে না, এখন তো 100 টাকা বা 50 টাকা বা অন্যান্য ডিনোমিনেশন ঢুকবে। এখন সেই টাকা যদি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে যদি সাপ্লাই থাকে, তাহলে প্রত্যেকটা এটিএম চলবে, প্রত্যেকটি এটিএম থেকে মানুষ তার টাকা উইথড্র করতে পারবেন। ফাইন, আমি দ্রুত একবার আজকের ছবিতে ফেরত আসবো যে নিঃসন্দেহে ডাকঘর এবং ব্যাংকের কর্মীরা নিরলসভাবে চেষ্টা করে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রেখেছেন, কিন্তু বহু ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাশ হয়েছেন, তার কারণ পেনশন তুলতে গেছেন, পুরো টাকাটা না নিয়েই ফিরতে হয়েছে। সেই ছবিগুলো রাষ্ট্রের প্রয়োজনেও ব্যক্তি মানুষকে অনেক সময় দুর্ভাবনায় এবং অবশ্যই হয়রানির মধ্যে পড়তে হয়। সেই ছবিগুলো এই গোটা অনুষ্ঠানে আমরা দেখাবো। দেখুন, মানুষের হয়রানি যতটা সম্ভব কমানোর লক্ষ্যে আগেভাগেই তৎপর হয়েছিল ডাকঘর ও ব্যাংকগুলি। দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করেছেন কর্মীরা, কিন্তু তাদের এই উদ্যোগের পরেও অনেককেই নিরাশ হয়ে ফিরতে হলো ব্যাংকের দরজা থেকে, কারণ তাদের যা প্রয়োজন সেই পরিমাণ টাকা সরকারের বেঁধে দেওয়া ঊর্ধ্বসীমার চেয়ে অনেকটাই বেশি। জলপাইগুড়ি শহরের বাসিন্দা কল্পনা মৈত্র পেনশন তুলতে সকাল থেকে এসবিআই মেন ব্রাঞ্চের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন 70 বছরের এই বৃদ্ধা, কিন্তু তাতেও লাভের লাভ হয়নি, বাড়ি ফিরতে হয়েছে খালি হাতেই। আমি পেনশন পাই 12,000 টাকা।
এত ভিড়ে দাঁড়িয়ে থেকে আমি যদি কাজ সম্পূর্ণ না করতে পারি আমাকে আবার আসতে হবে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। সবিতা রায়ের মা অসুস্থ, তার চিকিৎসার জন্য পেনশনের পুরো টাকাটাই প্রয়োজন, কিন্তু মা পেনশন পেয়েছে, পোর্টাল চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু এখানে 1000 টাকা করে চেঞ্জ করবে। আমাদের তো উপায় নাই, করতেই হবে আমাদের। ডাক্তার দেখাতে পারছি না মার, কারণ আমাদের টাকা খুচরা নেই, ওখানে ওরা দিচ্ছে না, আমাদের সব কিছুই অসুবিধা। মা টেস্ট করিয়েছে, রিপোর্ট নিতে পারছি না, টাকা নেই। শুধু জলপাইগুড়ি নয়, মোদী সরকারের রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্তের জেরে অন্যত্র অব্যাহত ভোগান্তি। ত্রিপুরার উদয়পুরের বাসিন্দা এই ব্যক্তির আত্মীয় কলকাতার হাসপাতালে ভর্তি, অ্যাঞ্জিওগ্রাফির জন্য দরকার 20,000 টাকা। আজকে পেশেন্ট নিয়ে আসলাম, ওই টাকার জন্য ওরা ভর্তি করছে না। আগের 500 টাকা 1000 টাকা নোট তারা নিচ্ছে না। ব্যাংকের মধ্যে বিরাট বড় লাইন, তাছাড়া 4000 টাকা করে উপরে দিচ্ছে না। কি করে এখন তুলবো, সেটা নিয়ে সমস্যা আছে। একই অবস্থা বাংলাদেশের কুমিল্লার আব্দুল রজকের। 3.5 বছরের মেয়ের চিকিৎসার জন্য জমি বাড়ি বিক্রি করে কলকাতায় এসেছিলেন, কিন্তু নিজের সর্বস্ব বিক্রির সেই 1.5 লাখ টাকাই আজ মূল্যহীন। অনিশ্চিত তার শিশুর চিকিৎসা। এখন আমি টাকাগুলি জমা দিতে পারতেছি না, বাচ্চারা কালকে ভর্তি করাইছি। এখন ওনারা অপারেশনের জন্য সিদ্ধান্ত দিতেছে না, টাকাও নিচ্ছে না। এখন আমি টাকা দিয়ে কী করবো, আমি খাইতেও পারতেছি না। শহরের বেসরকারি হাসপাতালগুলিতে এদিনও দেখা গিয়েছে রোগী হয়রানির ছবি। খুচরো টাকা না থাকায় ডাক্তার না দেখিয়েই বাড়ি ফিরতে হয় ব্রেন টিউমারে আক্রান্ত গড়িয়ার এই স্কুল ছাত্রকে। নিমাই পান্ডা ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে প্রতিক্রিয়া। তিনি বলছেন, আমি কোট আনকোট মুখ্যমন্ত্রীর বক্তব্যটা বলছি, গোটা দেশে আর্থিক অরাজকতা চলছে, কালো টাকা ধরুক আপত্তি নেই, কিন্তু ধোপা নাপিত গ্রামের মানুষ, তাদের কাছে খুচরো নেই। 2000 টাকার বেশি পাবে না কেন? বেসরকারি হাসপাতালগুলি পুরনো টাকা নেবে না কেন? গ্রাম বাংলার গরিব মানুষ মধ্যবিত্তদের গায়ে আঁচ পড়েছে, লক্ষ্মীর ঝাঁপিও কি কালো টাকা? সুবিধে হলো কাদের? এক শ্রেণীর মানুষের যাদের হাতে ক্রেডিট কার্ড আছে, যাদের সারাদিন ধরে না খেয়ে লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে, তাদের কথাটা একবার ভাবুন। এরা আস্তে আস্তে ভিখারি হবে। নতুন নোট তৈরি করতে খরচ কম হলো, সংসদে প্রশ্ন উঠবে। রাজ্যে ব্যাংক নেই, ব্যাংকে লোক নেই, পোস্ট অফিসগুলো তো সাইনবোর্ড। এসব করে তিনি চলে গেলেন জাপানে। কালো টাকা বিদেশ থেকে এনে 15 লক্ষ করে প্রত্যেককে দেবেন বলেছিলেন। কোথায় সেই টাকা? শুনলাম চা বাগানগুলোতে কর্মীরা বেতন পাচ্ছেন না। অসমে 5 লক্ষ, বাংলায় 2.5 লক্ষ। এভাবে বঞ্চিত হলে ছাড়বো না। মুখ্য সচিবকে চিঠি দিতে বলেছি। 10,000 টাকা যদি তুলতে না পারে তাহলে বেতন দেবে কিভাবে? কৃষাণু, প্রতিক্রিয়া। অত্যন্ত খারাপ লাগে যে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যাংক সম্পর্কে, ব্যাংক কর্মীদের সম্পর্কে, ডাকঘর সম্পর্কে আপনার প্রতিবেদন দেখাচ্ছেন, তাদের প্রতিনিধি এখানে আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনীতি করার স্বার্থে, এবং জানি না উনি কেন এই সৎ উদ্দেশ্যটাকে এতটা গায়ে মেখে উনি এতটা এইভাবে একটা রিয়াকশন দিচ্ছেন, কিন্তু অত্যন্ত আপত্তিজনক। উনি বলছেন রাজ্যে ব্যাংক নেই, ব্যাংকে লোক নেই। না, ব্যাংক নেই, ব্যাংক সমস্যাটা কিন্তু আছে। উনি তো ছিলেন, ব্যাংক নেই কেন? সেটা তো এই 2.5 বছরের ব্যাংকগুলো উধাই হয়ে গেছিল, তার আগে ছিল তা তো নয়। 70 বছরে যারা ব্যাংক তৈরি করেনি, এত গরিব প্রান্তিক মানুষদের ব্যাংকিং পরিষেবা থেকে যারা বাইরে রেখে তাদেরকে চিটফান্ডের মাধ্যমে লুটেছে, তারপরে তারা যাদের সেই চিটফান্ডের টাকা, গরিব মানুষের টাকা দিয়ে তাকে ভর করে তারা রাজনীতিক উপর দিকে উঠে এসছেন, তাদের গাত্রদাহ হচ্ছে, এটা পরিষ্কার হচ্ছে। এবং উনি যতগুলো কথা বলছেন তাতে এটাই প্রকাশিত হচ্ছেন যে এই ব্যাংকিং পরিষেবা থেকে রাজ্যের গরিব প্রান্তিক মানুষদের এই 70 বছর তাদেরকে আলাদা করে রাখাটা হয়তো একটা বড় রাজনৈতিক ষড়যন্ত্র, একটা ইচ্ছাকৃত বলতে। মোটামুটিভাবে সাধারণ পরিস্থিতি গত 3 দিন ধরে যা চলছে তার একটাই কনক্লুশনে আমরা আসতে পারি যে সাধারণ মানুষের কৃচ্ছ সাধনের মাধ্যমে সিদ্ধি লাভ করবেন নরেন্দ্র মোদী। সেই পরশপাথর ছবির শেষ দৃশ্যটার কথা মনে পড়ছে যে ওই যখন সমস্ত সোনাগুলো আবার লোহায় পরিণত হলো, নরেন্দ্র মোদীর ঘোষণায় 500,000 টাকার নোট চলে গেল। এখন মূল জায়গা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা, যে কালো টাকার কারবারিরা তারা একই রয়ে যাবে। নিশ্চয়ই, ডেফিনেটলি তাই। সাধারণ মানুষ, উনি কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো সমস্ত রাজনৈতিক দল পাশে রয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির জায়গা রয়েছে। আজকে যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সত্যি তো, ব্যাংকে গুলোতে তো কর্মচারীর সংখ্যা কম। আজকে ব্যাংকের কর্মচারীদের হ্যাটস অফ যে তারা অল্প কর্মচারী নিয়োগ
তিনিও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। আর পোস্ট অফিসগুলোকে তো আস্তে আস্তে আমরা তো সত্যি উঠিয়ে দিয়েছি, পোস্ট অফিসের গোটা সিস্টেমটা। ইনফ্যাক্ট ঐতিহাসিকভাবে এ রাজ্যে চিটফান্ড বেড়েছে, তার কারণ হচ্ছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে পারেনি, পোস্ট অফিসকে সেভাবে দাঁড় করাতে পারেনি, আইন তৈরি করতে পারেনি। ফলে এই যে সামগ্রিক পরিস্থিতি, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আজকে ধরুন বহু খবর আছে যে বহু বিয়ে বাড়ি তারা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে টাকার অভাবে। মানুষ সাধারণভাবে বাজারে গিয়ে তাদের জিনিসপত্র কেনার টাকা নেই। আজকে যে এবং প্রত্যেক ব্যাংকের যিনি প্রতিনিধি হিসেবে উনিও যেটা বললেন যে যা পরিমাণ প্রয়োজন নোটে তার থেকে অনেক কম টাকা এসেছে, এবং আগামীকাল থেকে এটিএম খুলবে। আমি তো খুব আশা করছি যে এটিএমেও যে পর্যাপ্ত যোগান, সেই যোগান থাকবে না, কারণ এটিএমে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেই টেকনিক্যাল প্রবলেমগুলো শেষ করে, এবং ব্যাংকেও পাশাপাশি আপনার নোট বদলানো চলবে, নোট জমা নেওয়া চলবে। ফলে সমস্ত দেশের মানুষকে একটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ফেললেন, এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আজকে ধরুন যাদের কাছে প্লাস্টিক মানি আছে, যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে, ডেবিট কার্ড ব্যবহার করে, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যাটা কম, কিন্তু যারা নিত্য রোজগার করেন, যারা 500 টাকার মধ্যে যারা রোজগার করেন, তারা আজকে গিয়ে বাজারে গিয়ে তাদের খাবার জিনিসটুকু তারা তুলতে পারছেন না। আমি দ্রুত একবার দেখে নেব যে 2000 টাকার এই যে নোট আজকে, তা কিন্তু 2000 টাকার নোট অনেকেই পেয়েছেন, কিন্তু তা নিয়েও সমস্যা আছে। কি সমস্যা দেখাবো। পুরনোদের নিয়ে ভোগান্তি তো ছিলই, এর সঙ্গে গোদের ওপর বিষ ফোড়ার মতো যোগ হলো নবাগতকে নিয়ে টেনশন। অচল নোট বদল করে সল্টলেকের এই বাসিন্দা যে নোট পেয়েছেন তার মধ্যে একটি 2000 টাকার নোট রয়েছে, কিন্তু ওই নতুন নোট নিয়েই মহা ফাঁ পড়ে পড়লেন তিনি। আমি এই 200 টাকা যদি রসগোল্লা নিই, এটা চেঞ্জ হবে? আমি চেঞ্জ দিতে পারবো না। কেন? কারণ অসুবিধা নেই, আমাদের কাছে টাকা তো আসেনি এখনো নতুন, আর এত টাকা 17টা 100 টাকার নোট দেওয়া সম্ভব না। আরেকটি দোকানে গিয়েও বৃহস্পতিবার একই অভিজ্ঞতা হলো এই সল্টলেকবাসীর। চেঞ্জটা দিতে পারবেন? না, নেওয়া যাবে না, এত টাকা পুজো করতেই পারবে। 500 টাকার নোট হলে তো চেষ্টা করতে পারবে, কিন্তু এই 2000 টাকার নোট আমার চেষ্টা দিতে পারার ক্ষমতা। 2-3টে দোকানে গেছি, 2000 টাকার নোট দিয়েছি, যে 200-300 টাকার জিনিস কেনার জন্য আমি বলেছি, যে ওরা বলছে আমরা ব্যালেন্স দিতে পারবো না, কেন পুরনো 500-1000 টাকা বাতিল হয়ে গেছে, এখন 100 টাকার নোট 1700-1800 টাকা দেওয়া সম্ভব নয়। সরকার যাই বলুক, 2000 টাকার নোটকে একটা বড় অংশের ব্যবসায়ী যে ভালোভাবে নিচ্ছেন না তা বোঝা গেল বাজারে গিয়ে। পুরো রাউন্ড আপ করতে হবে। পুরো রাউন্ড আপ মানে 2000 টাকায় পুরো রাউন্ড আপ করতে হবে। না, আমার তো খরচ করবো এখান থেকে 200 বা 300 টাকার মতো। 2000-এর নোট দেখে মুখ ফেরালো ফলের দোকানও। দেবেন খুচরো? আমার বাজেট 200 টাকা, আমি 200 টাকা পর্যন্ত খরচ করতে পারবো। সম্ভব নয়? দিতে পারবেন না? না, নেই তো টাকা নিয়ে দেবো। বাজারের এই হাল দেখে অনেকেই 500-1000-এর বিনিময়ে 2000 টাকার নোট নিতে অস্বীকার করছেন। আমি দিয়েছি আপনার 4000 টাকা। আপনারা কি 2000 টাকার নোট? না, নোটটা নিয়ে এই জন্যই ভাঙাতে পারবো না। সব মিলিয়ে যার স্বস্তি দেওয়ার কথা ছিল সেই তৈরি করলো নতুন অস্বস্তি। সমিত সেনগুপ্ত ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। অভিরূপ সরকারের কাছে যাবে। অভিরূপদা, আরেকটা সুকৌশলে প্রচার করে দেয়া হচ্ছে, যদিও যে ছবি আমরা তুলে ধরছি এই মানুষগুলো কারোর চেহারা দেখে মনে হচ্ছে না তারা খুব কালো টাকার কারবারি, যে যাদের কালো টাকা আছে তারাই একমাত্র এই নোট বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হচ্ছেন। ঠিক যেমন আপনি মনে করে দেখুন যে সার্জিক্যাল স্ট্রাইকের সময় গোটা দেশ সমর্থন করেছিল, কেউ যদি কোনো প্রশ্ন তোলেন তাকে বলা হচ্ছিল হয় তুমি দেশদ্রোহী নয় পাকিস্তানপন্থী। অনেকটা সেইভাবে যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেই আপনার নিশ্চয়ই কালো টাকা আছে। এটা তো আমি বলবো যে ফ্যাসিস্টদের লক্ষণ, কোনো রকম প্রতিবাদ করা যাবে না, এটা ভালো কথা নয়। সাধারণ মানুষের ভীষণ দুর্ভোগ হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সাধারণ মানুষের আমি বলবো 99% কোনো কালো টাকা নেই, তারা কোনো রকমে খেয়ে পড়ে আছেন, কালো টাকার কোনো প্রশ্নই ওঠে না। এই উদ্দেশ্য তাদের হেনস্থা কম করে করা সম্ভব ছিল, অনেক স্মুথলি করা আমার মনে হয় সম্ভব ছিল, কারণ কালো টাকা উদ্ধার হোক আমরা সবাই চাইব। ঠিক এইভাবে সম্ভব ছিল যদি আগে থেকে ঘোষণা করা হতো যে ধরা যাক আগামী 1 মাস পরে 500-1000 টাকার নোট বাতিল করে দেয়া হবে, এই 1 মাস নতুন নোট পুরনো নোট দুটোই চলবে, কিন্তু এই ডেটের পরে 1 মাস পরে আর চলবে না। সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যার কাছে পুরনো নোট আছে নিজের তাগিদে বদলে নিতেন,
যাদের কালো টাকা তাদের বদলাতে অসুবিধে হতো। কিন্তু এই যে এখানে পাল্টা যুক্তি দেওয়া যায় কালো টাকার কারবারিরা সময় পেলে সাইফনিংটা করা অনেক সহজ। কিভাবে করতো এত সোজা? কালো টাকা যারা সাইফনিং, হ্যাঁ, যারা হাওলা করেন তারা দেশে টাকা রাখেন না, তাদের ধরাই হয়নি, তারা সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এক্ষেত্রে তাদেরই ধরা হচ্ছে যে হতভাগ্যরা চুরি করে বাড়িতে টাকা রেখেছিল, তাদের নিশ্চয়ই হাওলা বা সুইস ব্যাংক বা ইত্যাদি সুবিধা ছিল না। ইন্টারনাল প্রবলেম। আপনি এটা কি করে বলে দিলেন যে শুধু বিদেশে যারা টাকা রাখে তারা হাওলা করে? হাওলার মারফতে একটা হোলসেল মার্কেট থেকে আরেকটা হোলসেল মার্কেটে টাকা যায়। হাওলার মারফত এক শ্রেণীর মানুষের টাকা বিভিন্ন আমাদের দেশের ইকোনমিতে বিভিন্ন সেক্টরে থাকে। আজকে বলুন, একটা পরিসংখ্যান বলছে যে 60% টাকা সেটা জাল। এটা পরিসংখ্যানের খুব গন্ডগোল আছে। কি করে জানলো বলুন তো? আজকে আমি খুব ভীষণভাবে বোঝার চেষ্টা করছিলাম এই যে 60% টাকা জাল কি 50% আমাদের ব্ল্যাক মানি, এগুলো কি করে বেরোয় আমাকে বলবেন, মেথডটা বলবেন। শুধু তাই নয়, অভিরূপ একটা অ্যাড করছি, 1000 টাকার নোটের গ্রোথ হয়েছে 2011 থেকে 16-র মধ্যে। সরকারি যে কমিউনিকেশনটা দেওয়া হয়েছে 109% গ্রোথ ফিজিবল। 1, 2 কৃষাণুবাবুর কাছে প্রশ্ন হচ্ছে এই যে ধরুন যে এই 2011 থেকে 16 পর্যন্ত 76% গ্রোথ হয়েছে 500 টাকার নোটে এবং 109% গ্রোথ হয়েছে 1000 টাকার নোটে। হোয়াট দ্য গভর্নমেন্ট ওয়াজ ডুইং? গভর্নমেন্ট তার প্রশাসনিক পদক্ষেপ কি নিয়েছে যে এই কালো টাকার জেনারেশনকে বন্ধ করা, কালো টাকার যে ট্রাফিকিং হয় তাকে বন্ধ করা। এই পর্যায়ে পৌঁছলো কি করে? দেখবো এই প্রচার যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সরব হচ্ছেন তারা নিশ্চয়ই কালো টাকার কারবারি এবং তার পাল্টা যুক্তি। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় সব ব্যাংকের সামনে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে লাইন। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কেউ দীর্ঘক্ষণ অপেক্ষার পর ব্যাংকে ঢোকার সুযোগ পেয়েছেন, কেউ লাইন দেখেই ফিরে গিয়েছেন। আক্ষেপের সুরে তাঁদের অনেককেই বলতে শোনা গেল, আমাদের তো আর কালো টাকা নেই, তাহলে এই ভোগান্তি কেন? প্রশ্নটা উঠছে কারণ বিজেপি বারবারই দাবি করছে নোট বাতিলের সিদ্ধান্তে নাকি শুধু তাদেরই অসুবিধা হবে যাদের কালো টাকা আছে। মানুষের ঘরে কালো টাকা নেই, সেই কারণে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। যাদের ঘরে কালো টাকা আছে তারাই এর বিরুদ্ধে মানুষকে খেপানোর চেষ্টা করছে। বিজেপির এই দাবির প্রেক্ষিতে সাধারণ মানুষ কি বলছেন? এটা আমাদেরকে হ্যারাস করা, আর কিছু না। অন্তত কিছুদিন আগে বললে আমরা কিছুটা সময় পেতাম, তাই না? আমরা তো সাধারণ মানুষ। বলুন, সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি আমি এখানে। সে তো কষ্ট তো হচ্ছে, এই যে দেখছেন এই লাইনে দাঁড়িয়ে কাজ করা খুবই মুশকিল হচ্ছে। কিন্তু কি করবো, পয়সার বাড়িতে তো পয়সাই নেই, টাকা পয়সা এখান থেকেই তুলতে হবে। ওরে বাবা, সেটাই তো ভাবছি যে চলে যাবো না থাকবো। মোদী সরকারের সিদ্ধান্তে কালো টাকার মালিকদের আদৌ কতটা অসুবিধা হবে তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদদের একাংশ। আম জনতা বলতে যেটা বোঝায় তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। যারা কালো টাকা হোল্ড করে তারা কেউ বাড়ির ছাদে চিলেকোটায় কালো টাকা বস্তায় রাখে না। এই সিদ্ধান্তের মাধ্যমে কতটুকু কালো টাকা অ্যারেস্ট করা যাচ্ছে? আমি এটাকে বলছি একটা রাজনৈতিক ধামাকা করলেন। সার্জিক্যাল স্ট্রাইক সত্যি এটা হলে এটা মানুষের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। যে ভুগছে সে বুঝছে, দূর থেকে সেই ভোগান্তি কারোর বোঝা সম্ভব নয়। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। 500 এবং 1000-এর নোট নিষিদ্ধ হওয়ার সঙ্গে ট্রেনের টিকিট কাটার কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে যদি আপনার মাথায় কালো টাকাকে সাদা করার দুষ্ট বুদ্ধি থাকে। কেন? দেখুন। 500 ও 1000-এর নোট বদলাতে এরা যখন ঘন্টার পর ঘন্টা ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে, তখন অনেকে এই নোট চালান করতে বার করেছেন অন্য ফন্দি, রেলের ওয়েট লিস্টের টিকিট। যার জেরেই প্রশ্ন উঠছে, কালো টাকাকে সাদা করতে এই ফন্দি নয় তো? রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার নোট বাতিলের কথা ঘোষণার পর থেকে হঠাৎই ওয়েট লিস্টের টিকিট বিক্রি হুহু করে বেড়ে গিয়েছে। মঙ্গলবার যেখানে সারা দেশে 109 কোটি টাকার টিকিট বিক্রি হয়, সেখানে বুধবার টিকিট বিক্রি থেকে আয় 1 লাফে বেড়ে হয়েছে 124 কোটি। কেন ট্রেনের টিকিট কেটে কালো টাকাকে সাদা করার চেষ্টা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে, তার আরও কারণও আছে। মঙ্গলবার নোট বাতিলের ঘোষণার দিন সারা দেশে এসি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলেন 20,000 লোক, কিন্তু পরদিন অর্থাৎ বুধবারই সেই সংখ্যাটা লাফিয়ে হয়ে যায় 27,000। মঙ্গলবার এসি ফার্স্ট ক্লাসের টিকিট বিক্রি করে রেলের আয় হয়েছিল 4 কোটি টাকা, অথচ বুধবার ঘোষণার ঠিক পরের দিন সেই আয় এক ধাক্কায় 3 গুণেরও বেশি বেড়ে হয় 13 কোটি টাকা। শুধু ফার্স্ট ক্লাসই নয়, মঙ্গলবার যেখানে সারা দেশে 37,000 এসি 2 টিয়ারের টিকিট বিক্রি হয়েছিল, সেখানে বুধবার টিকিট বিক্রি হয় 70,000। এসি 3 টিয়ারেও যেখানে মঙ্গলবার সারা দেশে 1,12,000 টিকিট বিক্রি হয়েছিল, সেখানে মোদির ঘোষণার পরের দিন অর্থাৎ বুধবার বিক্রি হয় 1,30,000 টিকিট।
রেল কর্তাদের অনুমান শুক্রবার পর্যন্ত রেলের কাউন্টারে পুরনো নোট নেওয়া হবে। তাই গ্রাহকরা সেখানেই এই নোট গুছিয়ে দিতে চাইছেন। পরে ওয়েটলিস্ট টিকিট বাতিল করে দিলে সামান্য একটা অংশ কেটে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আর সেই নোট হয় 100 টাকার নোট হবে, না হলে নতুন নোট। অর্থাৎ পুরনো নোট বদলানো হলো, ব্যাংকের ঝক্কিও পোহাতে হলো না, আবার কালো টাকা সাদাও হয়ে গেল। রেল কর্তাদের দাবি, সম্ভবত এই কারণেই লম্বা যাত্রার রেলপথে টিকিট বিক্রি বাড়ছে চোখে পড়ার মতো। কারণ এক্ষেত্রে টিকিটের দামও বেশি, ফলে বেশি সংখ্যায় 500 বা 1000-এর নোট চালিয়ে দেওয়া সম্ভব। এটা চোখে পড়ার পরই নড়ে চড়ে বসেছে রেল। তারা সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতি ও শুক্রবার ওয়েট লিস্টের যে টিকিট বুক হবে তা বাতিল হলে নগদে টাকা ফেরত দেওয়া হবে না, টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। क्रॉस दी काउंटर हम रिफंड नहीं दे रहे हैं। टिकट डिपॉजिट रिसीट TDR जिसको कहते हैं वो हम दे रहे हैं कि आप रिसीट ले लीजिए और हम आपको बाद में इसका पेमेंट करेंगे। कि अगर 10,000 रुपये से ज़्यादा का रिफंड अगर इन्वॉल्व है तो उस केसेस में हम TDR तो देंगे ही, साथ में हम अकाउंट नंबर लेंगे। 9, 10, 11 में जो टिकट की बुकिंग हो रही है ये उन्हीं के लिए वैलिड रहेगा। অনেক সময় হয় কি এই ধরনের বুকিং যারা করেছে তারা হয়তো রিকুইজিশন স্লিপে তাদের প্রপার অ্যাড্রেস দেয়নি, অথবা একই অ্যাড্রেসে দেখা যেতে পারে অনেক বুকিং হয়ে গেছে। ইমিডিয়েট রিফান্ড না দিয়ে তাদেরকে চিঠি দেওয়া যেতে পারে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে শেষ মুহূর্তে বড় অঙ্কের টিকিট বাতিল দেখলে TDR অর্থাৎ টিকিট ডিপোজিট রিসিটের তদন্ত হবে, খতিয়ে দেখা হবে টিকিট বাতিলের সঙ্গত কারণ আছে কিনা। অন্যদিকে মধ্য রেল জানিয়েছে শুক্রবার পর্যন্ত মধ্য রেলে 50,000 টাকার বেশি টিকিট কাটলে প্যান কার্ড বাধ্যতামূলক। রেল কর্তাদের দাবি এই পদক্ষেপ না নিয়ে উপায় ছিল না, কারণ পরিস্থিতি প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছিল। যেসব রুটে ভরা মরশুমেও টিকিট পাওয়া যায় সেখানেও হঠাৎ করে সব টিকিট বুক হয়ে যাচ্ছিল। ব্যাঙ্গালোরের একটি কাউন্টারে যেখানে প্রতিদিন গড়ে 3 লক্ষ ওয়েট লিস্টের টিকিট বিক্রি হয় সেখানে বুধবার টিকিট বিক্রি হয়েছে 12 লক্ষ। দিল্লির বিভিন্ন জায়গাতেও বুধবার ওয়েট লিস্টের টিকিট বিক্রি বেড়েছে প্রায় 40%। বিজেন্দ্র সিংহ ও রাজর্ষি দত্তগুপ্ত, ABP আনন্দ। রেল বোর্ডের প্রাক্তন অতিরিক্ত সদস্য সুভাষ রঞ্জন ঠাকুরের কাছে জানতে চাইবো। সুভাষবাবু, প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে রেল মন্ত্রককে অর্থমন্ত্রক বা কেন্দ্র সরকারের কি আগে জানানো উচিত ছিল যাতে এই ধরনের বিড়ম্বনা, এই ধরনের দেরিতে ঘুম ভাঙার মতো বিষয় এড়ানো যেত? 1, 2 হচ্ছে যে 11 তারিখ অবধি ওয়েটিং টিকিট কাটা যাবে না, কোনো শাখায় এই ধরনের নির্দেশিকা এসছে, এটা করে এই প্রবণতা কি রোখা যাবে? দেখুন, সত্যি কথা বলতে কি এই যে ডিসিশনটা নেওয়া হয়েছিল ডিমনিটাইজেশন, এটা তো একটা পিওরলি অর্থনৈতিক ডিসিশন, যার কিছু রাজনৈতিক দিকও আছে, ইমপ্লিকেশনস আছে, ডেফিনেটলি আছে। কিন্তু এইটার যে একটা ইমপ্লিকেশন রেলওয়েতে এসে পড়বে, আমার মনে হয় এক ভারতবর্ষ ছাড়া এরকম অসাধারণ বুদ্ধি খুব কম লোকের আছে। তো এই যে একটা ব্যাংকে টাকা জমা দেওয়ার ব্যাপারটা আছে, ব্যাংকে টাকা জমা দিতে গেলে হ্যারাসমেন্টের, আজকে হ্যারাসমেন্ট হয়েইছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সেইটাকে অ্যাভয়েড করবার জন্য ওয়েট লিস্টে টিকিট কেটে কিছুটা মানে কিছুটা ক্যান্সেলেশন চার্জ দিয়েও পরে রিফান্ড করে নেওয়া যাবে। সেই রিফান্ডটা আপনার চেকেই হোক বা পে অর্ডারেই হোক বা ক্যাশেই হোক না কেন, এই বুদ্ধিতে এইরকম ভাবে একটা বুদ্ধি আমার মনে হয় না রেলওয়ের কোনো কর্তৃপক্ষের মাথায় এসছিল, এবং অর্থ দপ্তরেরও বোধহয় মাথায় এটা আসেনি, যে জন্যে প্রথম থেকে করা হয়নি। তবে একটা জিনিস আমি বলবো, এই ব্যাপারে পশ্চিম রেলওয়ে যে অ্যাকশনটা নিয়েছেন, প্রোঅ্যাক্টিভ অ্যাকশনটা, এইটা সঙ্গে সঙ্গে অন্য রেলওয়েও যদি নিতেন তাহলে হয়তো ভালো হতো। কারণ এই রিফান্ডটা তো এই ওয়েটিং লিস্টে টিকিট দেওয়া হবে না 2 দিন, এটা একটু যদি একটা রেল ডিসিশন দিয়ে দেয় তাহলে কিছু লোকের উপর কিন্তু অবিচার হবে, কারণ অন্য জায়গার লোক ওয়েটিং লিস্টে টিকিট পেয়ে যাবে, ওনারা পাবেন না। যদি এটা অল ইন্ডিয়া লেভেলে একটা ডিসিশন হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। তবে যদি একটা অর্থনৈতিক দিকটা দেখেন, আমি আপনাকে বলছি, আমি একটু লাইট হার্টেডলি ব্যাপারটা বলছি, 2 দিনে মিলে বোধহয় যা নর্মালি টিকিট হয় 2 দিনে প্রায় 60 কোটি টাকার এক্সট্রা টিকিট বিক্রি হওয়ার মতো একটা পরিস্থিতি এসছে। এই যদি আপনি অন্য দিক থেকে দেখেন, ব্যাংকিং সিস্টেমের উপর এই 60 কোটি টাকার চাপটা বোধহয় কমে গেল।
সত্যি কথা বলতে ব্যাংকে এই জিনিসটার ট্রানজাকশন হতো, সেই দিক থেকে হয়তো চাপটা রেল কমিয়ে দিয়েছে। এখন তার অ্যাডভান্টেজ কে পেয়েছে না পেয়েছে আমি আসবো না, কিন্তু চাপ কমানোর কথা হচ্ছে নিঃসন্দেহে বাড়তি চাপে পড়েছেন, এই চাপটা রেলের উপর এসে পড়েছে। তবে রেলওয়ের ব্যাপারটা কি, রেলওয়ের অফিসাররা যেটা বলছেন যে আমরা এই চেক করব, প্যান কার্ড চেক করব, এই করব, রেলওয়ের এই পরিকাঠামো কিন্তু নেই। এই চেকিংটা আমরা মুখে হয়তো বলছি হবে, কিন্তু অ্যাকচুয়ালি কত দূর হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের কারণ আছে। প্লাস আপনি বর্তমান নিয়ম অনুযায়ী আপনি 10,000 টাকা রিফান্ড দিলে প্যান কার্ড কোন আইনে চাইবেন? ঠিক, কোন আইনে তো 10,000 রিফান্ডের উপর আপনি প্যান কার্ড চাইতে পারেন না। তো এইগুলো আমার মনে হচ্ছে কথার কথাই হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত। রিফান্ড দিতেই হবে আপনাকে। এখন রিফান্ড দিতে হলে সেটা হয়তো চেকে বা পে অর্ডারে দেওয়া সম্ভব, কিন্তু ডিপোজিটটা তো করে দিলেন। যার কাছে আমার কাছে যদি 500 টাকার নোট ছিল, যে ব্যাংকের লাইন অ্যাভয়েড করে আমি ওখানে গিয়ে জমা দিয়ে দিলাম। একদম এই চাপে পড়ার কথা হচ্ছে, মানে যে অসংখ্য সাধারণ যাত্রী তারা হয়তো টিকিট পেলেন না এই 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 কারণে। ঠিক ঠিক, তাদের কথা একটু ভাবুন, তাদের উপর বোঝাটাও তো মারাত্মক। না, একজন জেনুইন মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষের জীবনে সেটাই বা হবে তার ইমপ্লিকেশন, যিনি সত্যি সত্যি ট্রাভেল করতে। একদম এই চাপে পড়ার কথা হচ্ছে। আমি দ্রুত একবার দেখাবো যে অনেক অভিনেতা, অনেক গায়ক তারা হয়তো ক্যামেরার সামনে আসতে চাইছেন না, কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যে এই পেশাগুলোতে ট্র্যাডিশনালি ক্যাশ ট্রানজাকশন হয়, এটা বাস্তব সত্য। তারা নিঃসন্দেহে বাড়তি চাপে পড়লেন। দেখুন, নোটের ঘুঁটে নাকাল টালিগঞ্জের তারকারাও। আর 5 জন সাধারণ মানুষের মতোই সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা রাহুল। আমার ছেলের জন্য একটু আগেই একটা মলম কিনতে হলো, যেটা কার্ডে পেয়েবল হলো না, তখন খুব চাপ হলো। 500 এবং 1000 টাকার নোট বাতিল হওয়ায় তারকাদের কপালেও চিন্তার ভাঁজ। সিনেমা সিরিয়ালে শুটিং ছাড়াও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বাবদ পারিশ্রমিকের টাকা অনেক সময় ভাউচারে সই করে ক্যাশে নিতে হয়। তবে এখন থেকে এই বিষয়ে সতর্ক হচ্ছে টালিগঞ্জ। আমার কাছে এই মুহূর্তে 100-2 টাকা পড়ে আছে, তার মধ্যে থেকে আমার সারাদিনের সব কিছু চালাতে হবে। অভিনেতা তনুশ্রী ও বিক্রম জানালেন, তাঁরা শুটিং বা অনুষ্ঠান বাবদ চেক বা ভাউচারেই পারিশ্রমিক নেওয়ার চেষ্টা করেন। তবে 500 ও 1000-এর নোটে ক্যাশ টাকা থাকায় সমস্যায় পড়েছেন। সত্যি কথা বলতে একটু সমস্যায় পড়ে গেছি হট করে এরকম একটা ডিসিশন। যারা একটু ক্যাশে হ্যান্ডেল করে তাদের সমস্যা হচ্ছে, মেজর সমস্যা এটা। আমি 100 টাকা পাচ্ছি না, আর ব্যাংকে প্রচণ্ড, আজকে ব্যাংক খুলেছে, প্রচুর লাইন ব্যাংকে, কিছু খুব অল্প কিছু ক্যাশ আছে। আমি যখন জানতে পেরেছি তখন আমার পকেটে এক্স্যাক্টলি 80 টাকা পড়েছিল, 70 না 80 টাকা। এবার ওই সময় এটিএমে যে লাইন পড়েছে, শুটিং ছেড়ে গিয়ে এটিএমে দাঁড়ালে শুটিং বন্ধ হয়ে যায়। আমার বাড়িতে মা কালকে থেকে চেঁচামেচি করছে, আমার কাছে সব 500 টাকা 1000 টাকা, আমি তাহলে বাজারে গিয়ে কি করে জিনিসপত্র কিনবো। 500 ও 1000-এর খুচরো নিয়ে সমস্যা চিন্তার ভাঁজ ফেলেছে গায়ক সুরজিতের কপালেও। টিম থেকে আমাকে কমিউনি বললো 8000 টাকা আমাদের তুলতে হবে, নাকি সব কি বাড়িতে সব পেমেন্ট করার আছে। বাড়ি ফিরে সন্ধ্যেবেলা শুনলাম এইটা। কালকে একটা দারুণ আনন্দ হয়েছে যে কালকে তোমার কমিউনি এত 10 টাকা দেখলাম কোথা থেকে বার করেছে, কারণ এগুলো জমিয়েছিল কোথায় একটা, জীবনে 10 টাকা দেখে আনন্দ পাইনি। নোটের বিপাকের জট কাটুক তাড়াতাড়ি, আমজনতার সঙ্গে একই প্রার্থনা তারকাদেরও। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। নানা বিড়ম্বনার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু হয়েছে, সেটা হচ্ছে বেশ কয়েক দশক আগে যেটা বঙ্গ সংস্কৃতির অঙ্গ ছিল ধার বাকিতে জিনিস কেনা, যেটা এই কর্পোরেট সংস্কৃতিতে, মল সংস্কৃতিতে কমে গেছিল, সেই ধার বাকিতে জিনিস কেনা কিন্তু ফিরে এসেছে, সেটা ওষুধ হোক কিংবা রসগোল্লা। দেখুন, কোথাও থাকতো বার্তা, কোথাও আবার খোঁচা দিয়ে আবেদন, অনেকে আবার জানিয়ে দিতেন সরাসরি। কিন্তু মোদী সরকারের আচমকা নোট বাতিলের সিদ্ধান্তে এখন ধারেরই যেন আছে দিন। বুধবার সকাল থেকে রাজ্যের বহু জায়গাতেই বাকিতে চলছে বাজার। নিউ আলিপুরের ওষুধের দোকানের এই ছবিটা দেখুন। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল পেমেন্টের সময়। খুচরো হবে না, খুচরো কোথায় পাবো দেখো না, তাহলে কি করে? ঠিক আছে তুমি তাহলে রাখো, আমি দেখে আসছি, পরে দিয়ে যাও। খুচরো নেই তো, চেনাশোনা লোক, তুমি নিয়ে যাও, পাওয়ার লোক, আর কি করবো। এমনকি ধারে বিক্রি হচ্ছে দই রসগোল্লাও। কত খুচরো দেবো, যে কোনো শেষ হয়ে গেছে, এই টাকাই পড়ে আছে। আপনি দেখুন না, পকেটে দেখুন, একটা আমার কাছে 1000 টাকা আছে দাদা, আর কোনো নোট আমার কাছে নেই। আপনি নিয়ে যান, এখন আমি 500 টাকা তো এখন তো চালাতে পারবো না, আমি নিই না ধারে, কি করবো এখন, অভ্যেস ধারে নেওয়া ভালোও লাগে না, নিতে হলো, বাড়িতে লোক এসছে, উপায়ও নেই, কি করবো। পরিচিত লোক, ওনারা পাড়ায় থাকেন, তা মিষ্টি নিতে এসেছিল, ওনাদেরও দরকার,
আমি 500 টাকাটা চালাতেও পারছি না, বললাম বা চিনি জানি ওনারা পরে দিয়ে যাবেন, কি করবো। এই পরিস্থিতিতে শিখে ব্যবসার ধার মন্ত্র। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমজাদদার কাছে আসবো। আমজাদ, উইথ আ সিরিয়াস নোট, যে এই যে এত উদ্যোগ, কিছু মানুষের কৃচ্ছসাধন, বহু মানুষের হেনস্থা, এই সমস্ত কিছু নিয়ে এন্ড রেজাল্ট যেটা, সেটা প্রার্থিতর ফলটা পাওয়া যাবে? জাল টাকা, কালো টাকা, এটা হতে হবে নাকি 5-10 বছর পর আবার মনে হবে যে আরো কোনো নোট বাতিল করে নতুন নোট ইন্ট্রোডিউস করা দরকার, কারণ আবার বাজারে ওই কালো টাকা এবং জাল টাকা ছেয়ে গেছে? সেই ব্যবস্থার জন্য এই ইঙ্গিতটা এখন রেখে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। 1947 সালের 14ই আগস্টের রাত্রি 12টা বাজার সঙ্গে সঙ্গে একটা সম্পূর্ণ গোলাম জাত সে বলে দিল আমি স্বাধীন হয়ে গেলাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিতে হবে যে 8ই নভেম্বর মধ্যরাত্রে, অর্থাৎ 12টা বাজার 1 মিনিট আগে পর্যন্ত আমার কাছে যে টাকাটা লিগাল টেন্ডার ছিল, সেটা 12টা বাজার সঙ্গে সঙ্গে সেটা ইললিগাল, বেআইনি এবং কালো টাকা হয়ে গেল। আমি জিজ্ঞেস, সেটারও 12টা বেজে গেল। আমি জিজ্ঞেস করছি কালো টাকা কাকে বলে? কালো টাকার ব্যাখ্যাটা খুব পরিষ্কার করে 2012 সালে ভারতবর্ষের সংসদে যখন কালো টাকার উপর হোয়াইট পেপারটা প্লেস করা হয়, সেই হোয়াইট পেপারে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আনঅ্যাকাউন্টেড মানি, যে টাকার উপর দেয় কর ফাঁকি দিয়ে কিংবা অবৈধ উপায়ে যে টাকা সংরক্ষিত করা হয়েছে সরকারের অজ্ঞাতসারে, সেইটি হচ্ছে কালো টাকা। গতকাল রাত্রি 8টার সময় আমার কাছে আমার ক্লায়েন্ট এসে আমাকে বলে গেল, আমার কথাবার্তা বলার সঙ্গে আমার ফিস দিয়ে গেল 500 টাকার নোটে। সেই 500 টাকার নোটটা তখনও পর্যন্ত সেটা আমার কালো টাকা। গতকাল রাত্রি 8টার সময় আমার কাছে আমার ক্লায়েন্ট এসে আমাকে বলে গেল, আমার কথাবার্তা বলার সঙ্গে আমার ফিস দিয়ে গেল 500 টাকার নোটে। সেই 500 টাকার নোটটা তখনও পর্যন্ত সেটা আমার কালো টাকা। আমি জিজ্ঞেস করছি কালো টাকা সেটাকে উদ্ধার করতে গেলে একটা ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে নিঃসন্দেহে। আজ আমি নিজে ব্যাংকে গিয়েছিলাম। আমি ব্যাংকে গিয়েছিলাম আমার নিজস্ব কারণে, আমার ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়ার জন্য যে ইন্টারেস্ট সার্টিফিকেটটা নিতে হয়, প্রফেসর সরকার আপনি জানেন, আমি সেইটাই নিতে গিয়েছিলাম। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, ব্যাংকের ম্যানেজার বিকেলে 4:30 পর্যন্ত তিনি টিফিন করতে পারেননি। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করলাম, টাকা ফেরত দিচ্ছেন? বলে টাকা কোথায়, টাকা কোথায় এবং কেন দিতে পারবেন না? দিতে এই জন্যে পারবেন না যে 31শে অক্টোবর ভারতবর্ষে লিগাল টেন্ডার, সেই লিগাল টেন্ডার হচ্ছে 77.17 লক্ষ কোটি টাকা লিগাল টেন্ডার। আর সেই লিগাল টেন্ডারের মধ্যে 2300 লক্ষ কোটি টাকা 500 এবং 1000। ফাইন, আমি সর্বদন বাবুর কাছে যাব। এটাকে রিপ্লেসমেন্ট করতে পারবে এই সময়ের মধ্যে? জিজ্ঞেস করছি। হ্যাঁ, সাধারণ মানুষের এই হেনস্থার পাটটা বাদ দিয়ে এই প্রক্রিয়া করা যেত না? খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যদি জানাজানি হয়ে যেত এই রিঅ্যাকশনটা হতো না, কিছু বাড়তি সময় দেওয়া যেত না। বাড়তি সময় দেবেন কি? আপনার যখনই এটা করতে হবে আপনার এটা ড্রাস্টিক করতে হবে। এটা সব সময় তাই হয়েছে, যেখানে করা হয়েছে। ভারতবর্ষের অর্থমন্ত্রী পর্যন্ত জানতেন না যে ব্যবস্থা করা হচ্ছে। ভারতবর্ষের অর্থমন্ত্রীকে জানে 4টে মানুষ মাত্র জানেন। সেই 4টে মানুষের মধ্যে প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি, এই দেশের ইন্টেলিজেন্সের সর্বময় কর্তা এবং অজিত দোভাল। এবার আমার বক্তব্য হচ্ছে, আপনি রিজার্ভ ব্যাংকের ব্যালেন্স শিটে কত টাকা আছে জানি না, আমি বম্বেতে ফোন করেছিলাম যারা প্রাক্তন ব্যাংকার বা চেয়ারম্যান এখন আমার বন্ধু বান্ধব আছে, বলে মোটামুটি 14,11,000 কোটি টাকার নোট ব্যাংকের ব্যালেন্স শিটে, আরবিআই ব্যালেন্স শিটে রয়েছে 500,000 টাকার নোট। এটা তো জালি নোট নেই, কিছু নেই, যেটা লিগ্যাল টেন্ডার আছে। এবার ওরা এক্সপেক্ট করছে যে এটার পরে ব্যাংকের ডিপোজিট বাড়তে পারে 3 লক্ষ কোটি থেকে 6 লক্ষ কোটি। তার মানে আপনার 14 লক্ষ থেকে যদি 3 লক্ষ বাদ দেন, 11 লক্ষ কোটি টাকা বাতিল হচ্ছে। 11 লক্ষ কোটি টাকা বা 8 লক্ষ কোটি আরবিআই ব্যালেন্স শিটের লায়াবিলিটি এটা কমে গেল। ঠিক আছে, দিদি যদি এখানে
এসব চেঁচামেচি না করে দিদিভাই মোদিভাই করে এটা হয়ে গেলে গিয়ে বলতো যে আমার 3 লক্ষ কোটি টাকা ওয়েভ করে দাও। নরেন্দ্র মোদী যদি 8 লক্ষ কোটি টাকা যদি আমাদের ইন্ডিয়ান ডেট কমে যায়, তাহলে অন্য সব স্টেটকে এই টাকাটা দিয়ে ফান্ড করতে পারে। এটা কিচ্ছু বোঝা গেল না। শুনুন, প্রথমে আপনি বললেন যে এটা ড্রাস্টিক্যালি করতে হবে। কেন ড্রাস্টিক্যালি করতে হবে? আচ্ছা, উনি বললেন একটু আগে যে আগে থেকে যদি এটা অ্যানাউন্স করা হতো তাহলে হাওয়ালা দিয়ে এটা ট্রানজ্যাকশন হয়ে লোকে মুক্ত হয়ে যেত। ধরুন আমি যদি জানি যে 1 মাস পরে এই টাকার আর কোনো দাম থাকবে না, হাওয়ালা হোক যাই হোক, আমি টাকাটা নেবো কেন? আমার তো নেওয়ার কোনো কারণই নেই। আপনি তখনই টাকাটা নিচ্ছেন, ব্ল্যাকে নিচ্ছেন বা যা হোক করে নিচ্ছেন যখন আপনি দেখুন টাকাটার দাম আছে। ইন্ডিয়ান রেলের টিকিট কেটে এ করছেন, আপনি বলছেন কি বলছেন? ফুল ব্রিলিয়ান্ট লোক, রেলের টিকিট কেটে 6 মার্চ মাসের টিকিট কাটলো। আরে 24 নিজস্ব কি বলছেন? 60 কোটি টাকা এডিশনাল রেলের টিকিট কেটে হয়েছে, লোককে জানিয়ে করবে এটা? অবশ্যই। কি বলছেন আপনি? অবশ্যই। এই যে 24 রেলের ব্ল্যাক মানি নেবেন মানে কার ব্ল্যাক মানি? আপনি সেইটাকে আইডেন্টিফাই করুন আগে। করতে পারবেন না। না এটা করতে যদি জমা না পারেন কেন হবে না? ওয়েজার না কাদের কাছে ব্ল্যাক মানি কে কথা দেয়? আমি তো দেব না। দ্রুত আরেকটা গুরুত্বপূর্ণ পর্বে আসবো, সেটা হচ্ছে সিন্ডিকেট এবং রিয়েল এস্টেট সংক্রান্ত যে দুর্নীতি, যে কালো টাকার লেনদেন, এই যে টাকা বাতিল, নোট বাতিলের পর কিছুটা কি নিয়ন্ত্রণ পাওয়া যাবে? অনেকে বলছেন নিয়ন্ত্রণ নিশ্চিত, অনেকে বলছেন সম্ভব নয়, তার কারণ অন্য টাকায় এই কালো টাকার কারবার চলতেই থাকবে। দেখুন, হঠাৎই 500,000 টাকার নোট বাতিলে সব থেকে বেশি চিন্তার ভাঁজ পড়তে পারে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কপালে। কারণ বিশেষজ্ঞদের একাংশের দাবি, যেসব ব্যবসায় সব থেকে বেশি কালো টাকা ঘোরে তার মধ্যে অন্যতম এই রিয়েল এস্টেট। প্রমোটারদের সিংহভাগই অনেক সময় ফ্ল্যাটের দামের 20 বা 30% নগদে দাবি করেন। অভিযোগ, এই টাকাই থেকে যায় কালো টাকা হিসেবে। সরকারকে হিসেবও দেখাতে হলো না, আয়করও দিতে হলো না। তাই হঠাৎ করে 500,000 টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় প্রমোটারদের একাংশের কাছে দীর্ঘদিন ধরে জমে থাকা এই কালো টাকা এক লহমায় অচল হয়ে যেতে পারে। যারা 60-40 বেসিসে ফ্ল্যাট বেচছিল তাদের এখন বড় রকমের আঘাত আসবে, পার্টিকুলারলি লাক্সারি ফ্ল্যাটে। যে পাচ্ছে সেও দেখাতো না, যে দিচ্ছে সেও দেখাতো না। তো এই বাজারটা এইটা বড়োভাবে বাজারে ছড়িয়ে পড়তো, যার জন্যে এতখানি দুর্নীতি বা এবং এতখানি আনকন্ট্রোলেবল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই একটা বড় আঘাত আসবে রিয়েল এস্টেটে। অনেকে আবার কালো টাকাকে সাদা করতেও বেছে নেন রিয়েল এস্টেটকেই। হিসেব বহির্ভূত মোটা টাকা তারা বিনিয়োগ করেন চড়া দামের ফ্ল্যাট বাড়িতে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে এর ফলেই জমি বাড়ির দাম হু করে বাড়তে বাড়তে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যায়। তাই সত্যিই কালো টাকায় রাশ টানা গেলে রিয়েল এস্টেট ব্যবসাতে বড়সড় ধাক্কা নেমে আসতে পারে বলে মত বিশেষজ্ঞদের। যারা ব্ল্যাক মানি বেসিসে কিনতো তারা ডেফিনেটলি হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর যারা ডেভেলপার ওর উপরে নির্ভর হয়ে ব্যবসায় করতো তারা একটা ইম্প্যাক্ট হবে। শুধু রিয়েল এস্টেটই নয়, হঠাৎ করে 500-1000 টাকার নোট বাতিলে জব্দ হতে পারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সিন্ডিকেটগুলিও। কারণ এদের সিংহভাগই জোর করে ক্রেতাকে ইমারতি দ্রব্য বিক্রি করে, দাম নগদে আদায় করে, যে টাকার বেশিরভাগটাই মজুদ থাকে সিন্ধুকে, যা প্রতি মুহূর্তে রোল হয়। তাই 500,000-এর নোট হঠাৎ অচল হয়ে যাওয়ায় সিন্ডিকেটের মাথায় হাত পড়ার জোরালো আশঙ্কা। আমি কিছুই করি না, দোকানও করি না, ট্যাক্সও দিই না, সার্ভিস ট্যাক্সও দিই না, হুমকি দিয়ে নিজের টাকাটা নিই, সেটা তো অ্যাবসলিউটলি অবৈধ। এবং এই টাকাটা কোথায় আসছে, কোথায় যাচ্ছে, এর কোনো ট্র্যাক সরকার রাখতে পারছিল না। এখন তো কমপ্লিটলিভাবে এটা বন্ধ হয়ে যাবে। সিন্ডিকেটের কারবারি হোক কিংবা মোটা টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি কিনে রেখে যারা কালো টাকাকে সাদা করার চেষ্টা করেন তারা, এদের কপালে তাই এখন সত্যি চিন্তার ভাঁজ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুনলাম চা বাগানগুলোতে কর্মীরা বেতন পাচ্ছে না, অসমে 5 লক্ষ, বাংলায় 2.5 লক্ষ, এভাবে বঞ্চিত হলে ছাড়বো না। মুখ্য সচিবকে বলেছি চিঠি দিতে, 10,000 টাকাও যদি তুলতে না পারে তাহলে বেতন দেবে কিভাবে? ঠিক কতটা সংকটে পড়ল চা বাগান? নানা সংকটের মধ্যেই নোট বাতিলের ক্ষেত্রে সংকট কি বাড়ল কতটা, দেখুন। আচমকা বাতিল 500,000-এর নোট বদল ও টাকা তোলায় গুচ্ছ বিধিনিষেধ। অনেকেই বলছেন অর্থনীতির নিয়ন্ত্রণ রেখায় এটা মোদী সরকারের আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক। যদিও কেন্দ্রের এই পদক্ষেপের গুঁতোয় পেটের টান পড়তে চলেছে উত্তরবঙ্গের চা শ্রমিকদের। তাদের বেতন পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংকট। উত্তরবঙ্গের চা বাগানের সংখ্যা 276টি, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে শ্রমিক প্রায় 4 লক্ষ। এদের বেতন দিতে প্রয়োজন 40 কোটি টাকা, সবই হয় নগদে। কিন্তু এই পরিস্থিতিতে এত টাকা কোথা থেকে পাওয়া যাবে তা ভেবে দিশেহারা মালিক পক্ষ।
উত্তরবঙ্গে প্রায় 276টির উপর বাগান আছে, তো সেখানে 3.5 লক্ষর ওপরে স্থায়ী শ্রমিক। আজকের সময় অবধি আমরা জানতে পাচ্ছি যে গার্ডেনগুলো যে ড্রয়িং আছে সেই ড্রয়িংটা কখনোই তুলতে পারছে না, উইথড্র করতে পারছে না, এবং উইথড্র না করতে পারার জন্য আমরা কিন্তু ওয়ার্কারদের পেমেন্ট দেবার ব্যাপারে একদম অথই জলে পড়ে আছি। এটা একটা চরম একটা বিপদের অবস্থা হয়ে গেছে। অনেক চা বাগানেই সাপ্তাহিক বেতন হয়, তাই বেতন না পেলে বাড়িতে কিভাবে হাঁড়ি চড়বে তা নিয়ে চিন্তায় শ্রমিক পরিবারগুলি। চা শ্রমিকের জন্য যেটা আগামী সোমবার যে পেমেন্ট আছে, এটা পুরোপুরি রেসপন্সিবিলিটি আছে কোম্পানির। শ্রমিক আজকে সারা সপ্তাহ কাজ করে পেমেন্ট উঠায় বাজার করবে, ওই বাজার করার সময় 5টার পর পেমেন্ট উঠায় ও টাকাটা এক্সচেঞ্জ করতে ব্যাংকে যাবে, বাজার না খায় মরতে হবে তো শ্রমিকদের। এই পরিস্থিতিতে মালিক পক্ষের দিকে তাকিয়ে চা বাগানের ম্যানেজারেরা। सोमवार का दिन है, निर्धारित दिन है पेमेंट करने का, पैसा बैंक में आया हुआ है, हम निकाल नहीं सकते हैं, तो हम लोगों ने अपनी एसोसिएशन के माध्यम से बात को ऊपर पहुंचवाई हुई है। अब जैसा निर्देश मिलेगा करेंगे और अपना वर्कर्स को भी समझाने का प्रयास करेंगे अपनी तरफ से। বেতন, বকেয়া, প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক সমস্যায় এমনিতেই জেরবার চা শ্রমিকরা। মাঝে মধ্যেই হিংসাত্মক ঘটনা ঘটে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে। শ্রমিক অসন্তোষের জেরে আক্রান্ত হয় মালিক পক্ষের লোকজন কিংবা ম্যানেজার। বেতন সংকটে তাই দেখা দিয়েছে সিঁদুরে মেঘ। চা বাগানে আইন শৃঙ্খলার অবনতি আশঙ্কা করছে মালিক পক্ষ। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। কিষাণু, আমরা যখন রাষ্ট্রের অর্থনীতি বিগ পিকচারটা দেখার চেষ্টা করি, সেটার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু আমি বলছি এইখানে এই এয়ার কন্ডিশন স্টুডিওতে বসে বোধহয় ওই চা শ্রমিকদের জীবনে ঠিক কি হচ্ছে, একের পর এক সমস্যা, পিএফ এর সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে, সেখানে বেতন বন্ধের জ্বালাটা যে কি এবং নোট বাতিলের ক্ষেত্রে সেই সমস্যা কতটা বাড়তে পারে, আমরা বোধহয় খুব বিগ পিকচারটা দেখার সময় চিন্তা করতে পারি। শ্রমিকদের বাঁচানোর চেষ্টা কি আদৌ মোদি সরকারের আছে? এখন মানে সার্জিক্যাল স্ট্রাইকটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সুমনদা, আপনি বলেছেন, আপনার সময়টা বলতে দিন। বিষয়টা হচ্ছে যে এই যে চা শ্রমিকদের এবং চা শিল্পে যে একটা সুমনদার কথাতে সার্জিক্যাল স্ট্রাইক, সেই সার্জিক্যাল স্ট্রাইকটা তো আজকের নয়, এটা বিগত বেশ কয়েক দশক ধরে চলছে। আমরা দেখছি চা শিল্পকে বাংলাতে কোথায় এসে দাঁড়াতে হয়েছে এবং 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 অনাহারে মৃত্যুটা চা শিল্পতে আমরা দেখেছি। সুতরাং এইটা মুখ্যমন্ত্রীর যন্ত্রণাটা হয়তো আপনার এর আগের প্রতিবেদনে আমরা আপনি বলবেন প্রেক্ষাপটে এই যে ফ্ল্যাটের দাম কৃত্রিম ভাবে বেরিয়ে চলা, সাধারণ মানুষের জীবনযাপনের জিনিসপত্র, চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ, এই যে কৃত্রিম ভাবে যে বেরিয়ে যাচ্ছে, ইনফ্লেশনটাকে কারা নিয়ন্ত্রিত করছে, হোর্ডার্স থেকে শুরু করে ব্ল্যাক মার্কেট র্যাকেটিয়ার্স থেকে শুরু করে এই যে সবকে আপনি একস্টোটে। আর আমজাদদা একটা কথা বললেন, আমার খুব খারাপ লাগলো। আমজাদদা জানেন না, এটা আমি বিশ্বাস করি না। শুধু আমজাদদা বললেন কেন, এটা আমজাদদা বলতে পারবেন। লিগাল টেন্ডার 12টার পর আর থাকবে না, আর ব্ল্যাক মানি দুটো এক নয়। উনি বলছেন উনার পকেটের টাকাটা ব্ল্যাক মানি, কেউ বলেন আপনার থেকে আমি ভালো পারবো না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে অন্য উপায়গুলো, যে বকেয়া ঋণ কাদের কাছে আছে, বড় বড় শিল্পপতিদের নামগুলো এনক্লোজ করে দিচ্ছে, সেই ডিসক্লোজ করে দেওয়ার বিষয়গুলো তো বিদেশ থেকে টাকা প্রসেস শুরু হয়েছে, বেশ কিছু টাকা এসেছে। হ্যাঁ, হতে পারে আপনার মনের মতো আসেনি, কি আমার 15 লক্ষ টাকা করে কি গেছে? জানেন না, আপনি শুনেন, আপনি রাজনীতিক কর্মী তো, অবশ্যই আপনি রাজনীতিক কর্মী, রাজনীতিটা এখন আমি জবাব দেবো না, মাঠে ময়দানে গিয়ে জবাব। রাজনীতি জবাব চাইছি, আপনি করছেন, আপনি কর্মচারীদের প্রতিনিধি হয় রাজনীতি করছে। আপনি যেটা করছেন 4000 কোটি টাকা অফিশিয়ালি বিদেশ থেকে কালো টাকা অলরেডি গভর্নমেন্টের নোটিফিকেশন জানেন না, আপনি জানেন না। আমার বক্তব্য যে এই প্রসেসে কৃষ্ণবাবু ব্যাংকের অনাদায় ঋণ, ব্যাংকের অনাদায় ঋণ তো আমাদের কাছে কর্পোরেশনের বড় বড় বাড়িগুলোর ঋণ, এই সবকটা আমাদের সমস্যা। শুধু নোট তো হয়নি,
বিদেশ থেকে কালো টাকা উদ্ধার এবং উপরের শ্রেণীতে দালাল চক্রকে একদম মাথা কেটে দেওয়া যে আজকে কোনো মিনিস্ট্রিতে দালাল চক্র দেখবেন না। এই জন্যই তো আমি একটা প্রশ্ন, আপনার রাজনৈতিক পরিচয়টা ঠিক। আমার সময় একেবারে শেষ, এই অনুষ্ঠান আমি শেষ করব। আমি রেলের টিকিট কথা দেখিয়েছিলাম, কিন্তু নোট বাতিলের আদালতে মামলার কি সম্পর্ক, সেই মামলার সংখ্যা কেন নোট বাতিলের ফলে কমছে, আপনাদের তাই দেখি এই অনুষ্ঠান শেষ করব। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, একের পর এক হাসি, রসিকতা, মশকরা, এই এত সিরিয়াস নিঃসন্দেহে সাধারণ মানুষের হেনস্থার ছবিও আমরা তুলে ধরবো, কিন্তু সেই রসবোধটাও যেন জীবন থেকে অদৃশ্য না হয়। দেখতে দেখতে এই অনুষ্ঠান শেষ করব। নরেন্দ্র মোদী সরকারের নোট সিদ্ধান্তে দিকে দিকে ব্যাংক, পোস্ট অফিসের সামনে লম্বা লাইন। পর্যাপ্ত সংখ্যক 100 টাকার নোটের জোগাড় না থাকায় বাজার থেকে আদালত, পুজো থেকে ডাক্তারের চেম্বার, সমস্যা সর্বত্র। অন্যান্য দিন কলকাতা হাইকোর্টে সাধারণত 400 থেকে 600টি মামলা দায়ের হয়, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার সেই সংখ্যা কমে হয়েছে 200-র আশেপাশে। সাধারণ পাবলিক কিছু হয়তো প্রাথমিকভাবে সমস্যায় পড়ছেন, যারা মামলাকারীরা মামলা করতে আসছেন তারা খুচরোর অভাবে মামলা করা যাচ্ছে না। যেখানে স্বাভাবিকভাবে গড়ে হাইকোর্টে 600-700 মামলা ফাইল হয়, আজকে 208টা মামলা ফাইল হয়েছে। হাইকোর্টে মামলা দায়েরের জন্য খরচের শুরুটা হয় 7 টাকা থেকে। মামলার বিষয়ের উপর নির্ভর করে কোনো ক্ষেত্রে তা হয় 222, 420, 522 কিংবা 1000 টাকা। কিন্তু আচমকাই 500 ও 1000 টাকার নোট অচল হয়ে যাওয়ায় মামলা দায়েরের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়ে গিয়েছে। আজকে আমার মুর্শিদাবাদে 3 জন ক্লায়েন্ট এসেছিল, তাদের মামলাগুলিও আর্জেন্ট ছিল, কিন্তু আজকে যেহেতু তারা খুচরো দিতে পারেনি বা আমার কাছেও সেই খুচরো মজুদ নেই, আমরা কিন্তু স্ট্যাম্প কিনে সেই মামলাগুলো করতে পারিনি। এর জন্য সদর মুর্শিদাবাদ থেকে যারা ক্লায়েন্ট এসেছে তাদের কাছে আমাকে ফিরিয়ে দিতে হয়েছে। মামলা দায়েরের সংখ্যা কমায় উদ্বিগ্ন বার অ্যাসোসিয়েশন। আজকে মোটামুটি সামলে নিয়েছি, কালকে দেখি কি পরিস্থিতি হয়। সেরকম হলে আমরা বার অ্যাসোসিয়েশন আমরা আর্জেন্ট মিটিং ডাকবো, সেরকম দরকার হলে রেজলিউশন নেব, আমরা প্রধান বিচারপতির গোচরে আনবো। শুধু আদালত নয়, চিকিৎসকরাও চেম্বারে বসে শুধু নোটের সমস্যা নিয়ে ভেবে চলেছেন। অনেকেই আসছেন না, একান্ত যাদের ভীষণ প্রয়োজন, বাচ্চা খুব অসুস্থ, তারাই আসছেন, কারণ তাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব না। কেন আমাদের অনেক অপারেশনস ক্যান্সেল হয়েছে, আমাদের কনসালটেশনও ক্যান্সেল হয়েছে, কেন সবার পক্ষে ওরম তো লুজ 100 রুপি নোটসে তো থাকে না। কেন্দ্র দাবি করছে কালো টাকা ও জাল নোটের কারবারিদের শায়েস্তা করতেই তড়িঘড়ি নোট বাতিলের সিদ্ধান্ত। যদিও অনেকেই বলছেন, যদি পর্যাপ্ত পরিমাণ 100 টাকার নোটের ব্যবস্থা করার পর সরকার 500 ও 1000 টাকার নোট বাতিল করত, তাহলে এত হয়রানি হতো না। নিমাই পান্ডা ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। आई लव यू नरेंद्र मोदी जी। भारत के जितने भी पति है ना, उन्होंने अपनी पत्नियों से पैसे नहीं निकलवा सके हैं, पर आपने एक ही झटके में 10 मिनट में सब पत्नियों के पैसे अपने आप सामने ला दिए। धन्यवाद। স্বামীর চোখের আড়ালে রাখা টাকার দুঃখে গৃহবধূদের চোখে জল। অফিস যাচ্ছ, আমার 500 টাকা নোট করে একটু চেঞ্জ করে এনে দাও না ব্যাংক থেকে। আমি আর যাব না। টাকাটা ও ছিল, তোমায় জানতে হবে না, তুমি চেঞ্জ করে এনে দাও। সেই দিন যে অফিসের সময় বললাম টাকার জন্য, কিছু বললে না, বললে টাকা নেই। শোনো, টাকাটা চেঞ্জ করে এনে আমাকেই দেবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে যেন ঢুকে না যায়। পরিবারের এই গল্পের পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ, বন্ধুকে ধার দেওয়া 1000 টাকা ফেরত পাওয়া যাবে কি? গত রাতে যে বাড়িতে দীর্ঘক্ষণ আলো জ্বলেছে, সেই বাড়িতে টাকা গোনা হচ্ছিল। কালো টাকার মালিকদের হার্ট অ্যাটাক হতে পারে বলে হৃদরোগ বিশেষজ্ঞদের নাকি ছুটি বাতিল করা হয়েছে। যার হাতে যত বেশি 100, তিনি তত বেশি ধনী। মজার জোকসে চিন্তার মাঝেও হাসির ঝিলিক আম জনতার মুখে। এমনই ট্রোলে নরেন্দ্র মোদী বলছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সজল চোখে বিদায় নেওয়া 500 ও 1000-এর নোটের আবেদন আমাদের ভুলে যেও না। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো মুশকিলে পড়েছেন এটা জানিয়ে যে তার কাছে 100 টাকার নোট রয়েছে। অন্যদিকে নোটের শোকে কেঁদে আকুল হওয়া কালোবাজারিদের ব্যঙ্গ করে ভিডিও ট্রোল। খুচরো হাসির এমন খোরাকেই টাকার টেনশন মুক্তির দাওয়াই আম জনতার ফোনে। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা।
পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। শালিমার আগরবাতি, সুগন্ধি সম্পর্কের মেলবন্ধন।